হবে, তোমার কি থেকে যেতে অসুবিধা আছে নাকি। প্রথম বাংলাদেশের লোকের স্বভাব যেরকম একটু অ্যাভয়েড করতে চেষ্টা করছিলাম যে টিকিট পাল্টানো। আমি তো জানি যে টিকিট পাল্টাতে আমার $100 খরচ হবে আর কি। তো টিকিট পাল্টাতে একটু, তা বললো কি তুমি কি আমাকে শিখাও নাকি যে টিকিট পাল্টানো যায় না যায়। যাই হোক, আমি বাইরে 14 বছর আমি লেখাপড়া করেছি, মানে সেরা দেশগুলো, সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে। একটা জিনিস আছে, যারা এই জায়গায় শিক্ষক আছেন আর যারা ছাত্র আছে, এদের উদ্দেশ্য এটা। আমেরিকাতে আমি দেখেছি যে একটা শিক্ষক যদি 3 দিন ক্লাস নেয় বা 2 দিন ক্লাস নেয় একটা কোর্সের উপরে, তার একটা অফিস আওয়ার থাকে, and that office hour is on hour. আমি একদিন 5 মিনিট আগে বেরিয়ে চলে গেছিলাম অফিস আওয়ার থেকে, তার ছাত্র নাই, দেখতেছি না, তা আমি কফি খেয়ে আসছি। তাই কফি আনতে গেছি আমি, চেয়ারম্যানের পিছনের রুমটা ছিল কফির রুমটা, আমি কফি ঢালছি মগের ভিতরে, একটা ছেলে দিয়ে নালিশ করতেছে যে প্রফেসর শরীফ ইজ নট ইন হিজ অফিস, বাট দিস ইজ হিজ অফিস টাইম। চেয়ারম্যান আমাকে বললো, আই ওয়াজ সো সরি যে আমাকে এই কথাটা শুনতে হলো। আমি বলছি 5 মিনিট আগে চলে যাই, তাতে আর কি হবে, কোনো ছাত্র নাই। তা এই যে অফিস আওয়ারের যে উপকারিতা, যদি আপনারা এই সিস্টেমটা করতে পারেন, আমি জানি যে আপনাদের এই জায়গায় অনেক শিক্ষক আছে বা প্রেশার বেশি বা বাইরের থেকে যারা আসে তারা আবার ক্লাসটা নিয়ে চলে যায়। অফিস আওয়ারে কিন্তু একটা মারাত্মক ধরনের উপকারিতা আছে। অফিস আওয়ারে ওই ছাত্র 3 দিনের ক্লাসে তা বুঝতে না বুঝতে, কোনটা বুঝতে পারে নেই, কোনটা তার সমস্যা আছে, সেইটা শিক্ষকের সাথে আলাপ করে। এইটা হলো দিস ইজ অফিস আওয়ার। এটা আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নাই। শুধু ক্লাস নেয়াই কিন্তু একটা শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলি, মানে আপনারা আমার তো সিনিয়র আছেন, শুধু ক্লাস নিয়ে চলে যাওয়াই কিন্তু একটা ছাত্রকে দাঁড় করিয়ে আমাদের এই সমস্যাটা। আসলে ইন্টারাকশন ছাত্র শিক্ষক, আগে আমরা দেখেছি যে আমরা জিজ্ঞেস করতাম, পৃথিবীতে এখনো করে, যে কার ছাত্র যে সময় চাকরি দেবে তখন কোন নোবেল লয়ারের ছাত্র বা কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকের ছাত্র। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওটা দেখে যে ছাত্রের শিক্ষকের যে নীতি, শিক্ষকের যে জ্ঞান বোধ, সেটা ওই ছাত্রের ভিতরে সেটা তারা পাবেই, ওইটা তারা খুঁজে। তাই সেটা ইন্টারাকশন না হলে হবে কেমন। আমি শুধু একটা ক্লাস নিয়ে আজ সকালেও গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের 8টার সময় বলছিলাম, আমি খুবই খুশি হবো যদি আমি শুনতে পাই যে না তোমরা ভালো ফলাফল করছো। পিএইচডিতে কিন্তু আজকাল অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে চান্স পাচ্ছে। অথবা আমি কিন্তু এটা বিশ্বাস করি না এখন আর, আমি এখনো লিখি। এই বছর আমি আমার বিশ্ববিদ্যালয় বা শিক্ষার উপর যতগুলো আর্টিকেল, গোটা 25 আর্টিকেল আমি পাবলিশ করেছি, ওটিতে একটা বই করছি আমি। তাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমালোচনা আছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের সমালোচনা আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি সমালোচনা করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সমালোচনা করেছি। কারণ আমি চাই, আমি এই দেশের সন্তান, আমি চাই যে দেশের লেখাপড়া আসলে আমরা বাইরের দেশের সাথে কম্পিট করতে চাই। আমি বুক ফুলিয়ে বলতে চাই যে না, বাংলাদেশ শুধু গার্মেন্টসে না, বাংলাদেশ শুধু আইটি সেক্টরে না, বাংলাদেশ সাধারণ শিক্ষায়ও বাইরের বিশ্বের থেকে আমরা এগিয়ে যাচ্ছি, বেশি এগিয়ে যাচ্ছি। এই আশাবাদ আমি এটা বিশ্বাস করতে চাই। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এবারে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর শরীফ ইমরান কবির স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করবেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার। এবং আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং শিক্ষক ছাত্র সবাই আমার সালাম ও শুভেচ্ছা জানাবেন। আজকে আমি যাদেরকে ওরিয়েন্টেশন কোর্সের জন্য এখানে এসেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আপনারা শিক্ষার জন্য পছন্দ করেছেন। আমি দু একটা কথা আপনাকে জানাতে চাই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। 2014 সালের সেপ্টেম্বর মাসে আমাদের এই বিশ্ববিদ্যালয় আমরা বর্তমান সরকার থেকে অনুমতি পাই এবং সেই জন্য আমরা আজকে সকলেই আমাদের বর্তমান সরকারের প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ উনি প্রধানমন্ত্রী হওয়ার কারণেই আমাদের পক্ষে ঢাকাতে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা সম্ভব হয়েছে। আপনারা জেনে রাখবেন, যখন এই বিশ্ববিদ্যালয়টা হয় তখন কথা ছিল যে ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয়ের পারমিশন হবে এবং সেই পারমিশনটা হবে আমাদের বিশ্ববিদ্যালয়। তার কারণ হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি এই বিশ্ববিদ্যালয়ে আজীবন চেয়ারম্যান হিসাবে থাকবেন, শেখ কবির হোসেন সাহেব।
আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে বর্তমানে বাংলাদেশে 98টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় আছে। সর্বসাকুল্যে হয়তো 120 বা 123টা হবে। এর মধ্যে যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন সেটা সত্যিকারভাবে আমরা গর্ববোধ করি আপনাদের জন্য। তার কয়েকটি কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। প্রাথমিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স এখনো 3 বছর অতিক্রম হয় নাই। 1914 সালের 4 জানুয়ারি এই বিশ্ববিদ্যালয় তার পদযাত্রা শুরু করে এবং এটি হলো 2017 সাল এবং সেই ফেব্রুয়ারি মাস, অর্থাৎ আমরা 2 বছর অতিক্রম মাত্র করলাম। এর মধ্যে আপনাদের সবাই প্রচেষ্টা এবং দোয়ায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 2842 জন। তো এইটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আপনাদের কাছে পৌঁছেছে একটি মাত্র কারণে, আমাদের শিক্ষকদের কারণে। এই বিশ্ববিদ্যালয়ে যিনি এখন আমাদের ভিসি হিসাবে কাজ করছেন উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং ডিন ছিলেন প্রফেসর নাজমুল করিম চৌধুরী। ঠিক একইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে যারা শিক্ষক আছেন তারা অভিজ্ঞ এবং আমি বলবো সত্যিকারভাবে উনি ছাত্রদের জন্য ওনারা প্রাণপণ চেষ্টা করেন যাতে ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া করতে পারে। অন্যদিক হলো এই যে আমাদের শিক্ষকরা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে থাকেন। আপনারা যারা যে শ্রেণীতে ভর্তি হবেন, যে ছাত্রীতে ভর্তি হবেন না কেন, আপনাদের যাদের বিশেষ করে অনেক ছাত্র আছেন যারা সম্পূর্ণভাবে ক্লাস ফলো করতে পারেন না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেম রাখা আছে যে আপনার ক্লাসের পরে যদি আপনার কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনার অসুবিধা ব্যক্ত করেন উনি সময় দিয়ে আপনাকে সেই শিক্ষাটা সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের একটা নতুন প্রক্রিয়া যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন না। আরেকটা জিনিস আপনি জেনে রাখবেন যে আমরা 2 বছর অতিক্রম না হতেই এই বিশ্ববিদ্যালয়ে নিজস্ব জমি এবং বিশ্ববিদ্যালয় গড়ার চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে আমরা আমাদের নিজস্ব জমি পেয়ে গেছি উত্তরাতে 16 নম্বর সেক্টরে প্লট নাম্বার 1 and 2। এটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস এবং আমরা আশা করি যে আগামী 3 বছরের মধ্যেই আমরা আমাদের ক্যাম্পাসে হয়তো যেতে পারবো আপনাদের সবার সহযোগিতা থাকলে। আপনারা দেখবেন যে বহু বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যেগুলো 15-20 বছর অতিক্রম করেছে কিন্তু তাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই। আমি তাদের বদনাম করতেছি না, আপনাদের কম্পারিজনটা বোঝাচ্ছি এই কারণে আমাদের ট্রাস্টি বোর্ড এবং আমাদের শিক্ষক সবার প্রচেষ্টা থাকাতেই আমরা এই 2 বছরের মধ্যে আমাদের নিজস্ব জমি কিনতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে আপনাদের যারা পড়ালেখা করবেন তাদের ভবিষ্যতে প্রতি ধাপে ধাপে আমরা যেন কোনো অসুবিধা না হয় সেটা আমরা ট্রাস্টি বোর্ড থেকে লক্ষ্য রাখবো এবং আমাদের শিক্ষকরা আপনাদেরকে সহযোগিতা করবেন। ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টিদের নয়, এটা শিক্ষক এবং ছাত্রদের। আপনারা যত ভালো শিক্ষা গ্রহণ করবেন এবং যত ভালোভাবে ভালো মানুষ হবে প্রকাশ পাবে শিক্ষক হিসাবে বা ছাত্র হিসাবে অন্যখানে যেতে পারবেন, তখন এই বিশ্ববিদ্যালয়ের সুনাম হবে। আমি আশা করব আপনাদের প্রতিজন ছাত্র অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সহযোগিতা করে আপনাদের সবার সুবিধা অসুবিধা তাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমাদের ট্রাস্টি বোর্ড সবসময় সক্রিয় থাকবে আপনাদের প্রত্যেকটা অসুবিধাকে শেয়ার করার জন্য। আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু একটাই কথাই আপনাদেরকে শেষ করে দিতে চাই। এটা ফেব্রুয়ারি মাস 1952 সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে এই দেশ স্বাধীন। সুতরাং এই দেশের সন্তান হয়ে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসছেন এই ফেব্রুয়ারি মাসে এবং আপনাদেরকে আমরা ওরিয়েন্টেশন কোর্সে ইনভাইট করলাম। আমরা আশা করি আপনারা সব দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবেন এই বিষয়ে লেখাপড়া করে এবং আশা করব আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুদেরকে আপনারা জানাবেন যে আমাদের ব্যবস্থাপনা কত সুন্দরভাবে করা আছে। আমাদের প্রত্যেকটি ক্লাসরুমে আপনার পূর্ণাঙ্গভাবে এসি করা আছে এবং আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন করা আছে, প্রত্যেকটা ক্লাস আলাদাভাবে করা আছে এবং আমাদের 4টা ফ্যাকাল্টি সম্পূর্ণভাবে আছে। সুতরাং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এবং আপনাদের ভবিষ্যতে শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার জন্য ভালো রাখুক, ভালো করুক, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।
আজকের এটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব ডক্টর নাজমুল করিম চৌধুরী এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল বিকাশ দত্ত, পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য, বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর শরীফ এনামুল কবির, তিনি আমাদের ইউনিভার্সিটি সিন্ডিকেট মেম্বার হচ্ছেন, এবং মঞ্চে বা সামনে উপস্থিত আছেন আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের রেজিস্ট্রার সাহেব এখানে আছেন, এবং ছাত্রছাত্রী বৃন্দ। আসসালামু আলাইকুম। বক্তব্য আসলে আমি খুব একটা দিই না, আসলে দিতে পারি না, এটাই প্রবলেম হয়ে যায়। আমি যেটা মনে করতেছি যে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আবার এটা নবীনবরণও আছে, কারণ একজন ছাত্র প্রাক্তন সে বক্তব্য দিয়ে নবীনদেরকে স্বাগত জানালেন, অর্থাৎ বরণ করে নিলেন। অর্থাৎ এটাই একটা মেইন জিনিস আর কি। তবে আমি যদিও আমার ভুল, আমি বললে আবার হয়তো আমার যারা এখানে আসে ম্যানেজমেন্টে তারা হয়তো আমাকে আবার পরে বলবে স্যার এটা বললেন কেন। নবীনদেরকে বরণ করে খালি কথাই বললে তো হবে না, একটা করে ফুলের স্টিপনে দিলে সবাইকে ভালো হতো আর কি, তাই না? ভালো দিছে, তোমাদের দিছে? দেয় না? হ্যাঁ, আনা হয়েছে, পরে দেওয়া। ও ব্যাগ, সেটাও হয় মনে হয় না? ও ব্যাগের সাথে ফুল আছে, আমি আবার দেখি নেই। তবে ফুলটা যদি সবার মানে এরকম আলাদা ভাবে দিত তাহলে হয়তো ভালো হতো। ফুল কি তোমরা পাইছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে আর একদিন একটা অনুষ্ঠানে দেয়া হবে, ঠিক আছে? ও ওই যে ফুল, ওই যে আলাদা, এই ফুলটা যদি ঢোকার সময় সবার হাতে দেয়া হতো তাহলে তারা এখানে বসে থাকলে সবার হাতে আমি ফুলটা দেখতাম, আমি বলতাম যে ফুলটা উঁচু করো তো সবাই, বাস তারপরে আমরা একটা হাততালি দিলাম, সবাইকে বরণ করে নিলাম, আরো ভালো হতো না। এখন দিতে গেলে ঝামেলা হবে, হ্যাঁ এখন আর না, পরে যাওয়ার সময় সবাই হাতে দিয়ে দেবে যাতে সবাই বাড়ি নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের যিনি প্রধান অতিথি আছেন উনি একজন সাবেক সচিব সরকারের, এবং উনি বর্তমানে রিটায়ার করে রিটায়ারমেন্টে যে উনি পাবলিক সার্ভিস কমিশনে আছেন। আমাদের তোমরা পাশ করার পরে ওখানে যাওয়া, কি পরীক্ষা দেয় যেন, সিএসপি ছিল আমাদের সময়, এখন কি বলে? বিসিএস বলে। আমি তো সেই মান্দাতারামের লোক, তো এই নতুনটা আমি ওর খুব জানি না। সেই পাবলিক সার্ভিস কমিশনে উনি মেম্বার, তাই বলে যে কোনো ফেভার করবে আমার মনে হয় না, আর ফেভার করাটা আমি চাইও না। হ্যাঁ, কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পাস করতে পারে, যার জন্য তোমাদের এখানে সেইভাবে নিজেকে, যেটা শরীফ এনামুল কবির সাহেব বললেন, ওইভাবে তোমাদেরকে তৈরি করে নিতে হবে, যাতে এই ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে ওখান থেকে যেন ব্যর্থ হয়ে না আসে। সেখানেই আমাদের কিন্তু সফলতা। আরো সুবিধা হচ্ছে, আমি শরীফ এনামুল কবির সাহেবরে আমার মনে হয় ঘন্টা 2 আগে বা 3 আগে আমি ফোন করে বলছি যে আপনার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে নবীনবরণ, আপনি তো ওই ইউনিভার্সিটির একজন সিন্ডিকেট মেম্বার, অতএব আপনার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম, আপনি আসবেন না? তো বললো যে আপনি বললে অবশ্যই আসবো। হ্যাঁ, তো উনিও এসে হাজির হয়েছেন। ওনাকে আমি সত্যিকার অর্থে অভিনন্দন জানাই, কারণ উনি অল্প সময়ের নোটিশে এখানে যে আসতেন, তার মানে উনি ইউনিভার্সিটি খুব ভালোবাসেন। আসো আমরা তারা সরকারি। আর যিনি প্রধান অতিথি তিনিও কিন্তু অল্প সময়ের নোটিশে আসছেন, কারণ আমাদের যিনি প্রধান অতিথি এখানে ছিলেন, যার নাম ওখানে লেখা আছে, হ্যাঁ, উনি কিন্তু হঠাৎ আমাকে জানালেন
এই সকালেই জানালেন। আমি ফোন করব ভাবছিলাম যে একবার ফোন করি, তা নাহলে কেমন দেখায়। ওনাকে আমন্ত্রণ জানালাম, ফোনও করলাম না। তাই আমি ফোন করার আগেই দেখি ওনার ফোন এসে গেছে। আমার বললো, দাদা আমি তো আসতে পারবো না। আমি যে কেন, নিশ্চয়ই ভয় পাইছেন? বলে হ্যাঁ, একটু ভয়ই পাইছি। কারণ তোমরা জানো উনি দেশে যে সার্চ কমিটি হয়েছে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশন নিয়োগের জন্য, উনি ওই সার্চ কমিটির একজন সদস্য। তা আমাকে বলতেছেন আমি যদি এখন আপনার ইউনিভার্সিটি যাই, আবার এইটা কে কি মনে করবে, আর আমাকে দেশের যে অবস্থা তাতে এইটা নিয়ে দেখা যাবে যে বিরাট একটা সমালোচনা হবে, হয়তো আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে ওখানে এই প্রধান অতিথি হিসেবে গেছি। তা আমি কথাটা মানে আমার কাছে ভালোই লাগলো যে আসলে এরকম হতেই পারে। আজকাল তো বলা যায় না, খারাপ কথাটাকে মানে সাংবাদিকতায়, এই সাংবাদিকে আছে নাকি, নেগেটিভ কথাকে সাংবাদিকের খবরটা বড় আকারে দেয়, এবং নেগেটিভ কথাটাকে কিন্তু বেশি খায় মানুষ, তাই না? তা আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, অতএব আমি বললাম যে ঠিক আছে, আপনি আসবেন না ভালো কথা, আপনি কাউকে আমাকে এখানে পাঠান, হ্যাঁ, আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসুন। তখন ওনার কথা আমাকে পরে জানালেন যে উনি যাচ্ছেন, কারণ সবাইকে তো পাওয়া যাবে না, উনি যাচ্ছেন। তা উনি এখানে আসছেন আমাদের প্রধান অতিথি হিসেবে। উনিও কিন্তু অল্প সময়ে, উনি হয়তো বলতে পারতেন যে না আমি এক জায়গায় ব্যস্ত আছি, চেয়ারম্যান সাহেব আমি যাইতে পারবো না, এটা হয়তো বলতে পারতেন। কিন্তু উনি না বলে এই ফার ইস্ট ইন্টারন্যাশনাল ছোট্ট একটা ইউনিভার্সিটি, যার সংখ্যা, ছাত্র সংখ্যা এখনো 3000-এ পৌঁছায় নাই, সেই ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের ছোট্ট এতটুকু একটা হল রুমও না, এটা একটা ক্লাসরুম বা একটা রুম, সেই রুমের ভিতরে উনি এসে উপস্থিত হয়েছেন। এই জন্য ওনাকে আমি ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন। আমি আশা করব এটাই তার প্রথম হলেও এটা তার শেষ আগমন এখানে হবে না। আশা করি তিনি এখানে মাঝে মধ্যে আমাদের এখানে আসবেন বলে আমি আশা করি। ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর যেটা বলছিলাম, আজকে নবীন বরণ যেটা করা হলো এবং ওরিয়েন্টেশনও যেটা করা হলো, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির সব কিছু তোমাদের এখানে দেখানো হয়েছে এবং ভবিষ্যতের কর্মপন্থাও বলা হয়েছে, আমাদের টিচারদের সম্পর্কেও জানানো হয়েছে, আমাদের ফ্যাকাল্টি কী কী আছে সবই জানানো হয়েছে, এখানকার ডিসিপ্লিন এভরিথিং। আমি একটু বলিনি এখানকার ডিসিপ্লিন, যেমন আমি একটা যেটা বলছে, আমাদের একটা ছেলে হিসেবে বাবা মার মনে শান্তি দেওয়া হচ্ছে বড় জিনিস, এর চেয়ে বড় জিনিস আর কিছু আছে বলে আমি মনে করি না। আমি সবচেয়ে মনে করি যে আমার একটা, যেমন আমার গুলশানে কোনো বাড়ি নেই, আমার বাসা হলো কলাবাগানে, তা আমি সেখানেই থাকি, কিন্তু আমার মনের শান্তি, আমার ছেলে দুটো মানুষ হয়েছে, এখনো হয়েছে কিনা জানি না, লেখাপড়া শিখে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো খারাপ কিছু কেউ বলে না। মেয়ে তো বাইরে, সেও এরকম তোমাদের এই ইংলিশে এম.এ পাস নাকি অনার্স পাস এগুলো করে একটা বিয়ে শাদী হয়েছে, বাইরে থাকে। সেদিক দিয়ে আমি মনে করি আমি খুবই আনন্দিত এবং সুখী বলে মনে করি। তা বাবা মার সুখ শান্তি কিন্তু নির্ভর করে তার ছেলে মেয়েদের উপরে। অতএব সেই ক্ষেত্রে বাবা মাকে মনে শান্তি দেওয়ার দায়িত্ব বা কিন্তু তোমাদের এটা বড় দায়িত্ব। অতএব লেখাপড়া শিখে বাবা মাকে শান্তি দেওয়া। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, লেখাপড়া শিখলে দেশকে অনেক কিছু দেয়া যায়। অতএব সে দেওয়ার জন্য, দেশকে দেওয়ার জন্য, দেশ তো মাতৃভূমি, অতএব তাকে দেওয়ার জন্য এই দায়িত্বটাও তোমাদের। আর তোমরা এই পরিবারের একজন সদস্য। আজকে যেটা আমি বলবো যে নবীন বরণ করে নেওয়া হলো, তার মানে তোমাদেরকে যে আমরা বরণ করে, বা এখানকার যারা ছাত্র আছে তারা যে তোমাদেরকে বরণ করে নিল, এখন থেকে কিন্তু তোমরা এই পরিবারের একজন সদস্য। এই পরিবারটা হলো এমন একটা পরিবার যে পরিবারের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নাই। তোমার মধ্যে, আমার মধ্যে, বা ওই স্যারের মধ্যে, আমার মধ্যে, বা তোমাদের পাশাপাশি ভাই বসে রয়েছে, বোন বসে রয়েছে, এরা কিন্তু এক পরিবারের নাম। পরিবারটা হলো শেখ, সৈয়দ, মোগল, পাঠান, বিশ্বাস, অমুক তমুক ইত্যাদি। তাদের কিন্তু রক্তের একটা সম্পর্ক থাকে, রক্তের টানে মানুষ অনেক কিছু করে, কিন্তু এখানে হলো হার্টের টান থাকবে, অর্থাৎ হার্ট কানেকশন। তোমরা কিন্তু এই পরিবারে একে অপরের সঙ্গে হার্ট দ্বারা কানেক্টেড হলাম, অর্থাৎ হার্ট কানেকশন।
আমি বলি ব্লাড কানেকশনের চেয়ে হার্ট কানেকশন ইজ মোর স্ট্রঙ্গার অ্যান্ড মোর ফাস্টার। এর কিন্তু বন্ধনটা খুব সুদৃঢ়। যদি এই কানেকশনটা তোমরা সুন্দরভাবে একইভাবে করতে পারো, তাহলে তোমরা সমষ্টিগতভাবে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতিও করতে পারবে এবং নিজেদেরও উন্নতি করতে পারবে। কারণ এই যে গ্রুপ ডিসকাশন যেটা বললো, সেটার মাধ্যমে সেখানে কিন্তু এই হার্ট কানেকশনটা এসে যাবে। পরিবার না, কিন্তু হার্ট কানেকশনটা এসে যাবে। অতএব সেটা করেও কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। এই জন্য তোমাদেরকে আমি বলি যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে আসছো, নিজেদেরকে গড়ে তোলো, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাবা এবং সত্যিকার অর্থে লেখাপড়া শিখবা। আমার ওই স্কুল যেটা দিছি, একটা প্রাইমারি স্কুলের থেকে কলেজ দিছি, আমি ওই রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ওটাও আমার দেয়া, কিন্তু ওটাকে আমি এখন আর ওটা আমার না, ওটা হলো মেডিকেল রেড ক্রিসেন্টের। কিন্তু আমি কিন্তু সবসময় বলতাম যে রেড ক্রিসেন্ট হসপিটাল যখন মেডিকেল কলেজ দিতাম, তখন ওইখানে যদিও আমি আব্দুল বাইরে এবং বিসি সাহেবকে বলছি যেখানে ইংলিশ একটা ক্লাস, আর এখন তো বাংলা আবার একটা ক্লাস হবে, বাংলা ল্যাঙ্গুয়েজ। কালকে একটা শিক্ষামন্ত্রী এদের সঙ্গে কথা হচ্ছিল, বাংলা মনে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস চালু করতে বলা হয়েছে। সেটা কিন্তু বাংলাটাও চালু হবে এবং ইংলিশটা চালু করা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা যেরকম আমার আদি সব কিছু জানার যেরকম একটা দায়িত্ব, তদ্রূপ ইংলিশটা শেখার দায়িত্ব। এই জন্য ইংলিশটা না শিখলে তুমি বহির্জগতের সঙ্গে বা ওই যে কি বলে নতুন কি বই, কি থিসিস কি করে ঠরে করে জানে কি বই ঠই বের করে, এগুলো তোমরা পড়তে যদি না পারো, এগুলো যদি থেকে তোমরা যদি না জানতে পারো, তাহলে যেমন মেডিকেল কলেজে আমি করছিলাম, এই জন্য যে মেডিকেল কলেজে রেগুলার নতুন নতুন সায়েন্সের নতুন নতুন তথ্য দিয়ে কি বের করে এরা জার্নাল। সেই জার্নালের যে ল্যাঙ্গুয়েজ আমি দেখছিলাম, সেগুলো খুব কঠিন ভাষায় লেখা। একটা ছাত্র যদি সে যদি লেখাপড় ডাক্তার হলো, কিন্তু সে যদি ইংলিশটা ভালো করে না জানতে পারে, তাহলে কিন্তু ওই জার্নাল থেকে আসল কি আছে সেটা কিন্তু সে বের করতে পারবে না। তাহলে কিন্তু তার মেডিকেল সায়েন্সে যেটা হওয়ার কথা, সেটি কিন্তু সে রোগীদেরকে দিতে পারবে না। এই জন্য আমি তখন বাধ্যতামূলক করছিলাম যে এটা ক্লাসটা সবাই করতে হবে, তার জন্য কোনো অসুবিধা নেই, সবাই করবেন এটা, এবং করছিল তারা। তা আমি এই ইউনিভার্সিটিতে বলছি যে এরকম কোর্স চালু করার জন্য, আমি জানি না করছে কিনা আর কি। আমার যদি মনে হয় যদি না করে থাকে, আমি ভিসি সাহেবকে বলবো আছে তো সেটা করে। এবং সেটা কিন্তু তোমরা অপশনাল হিসেবে এটাকে হেলা করো না আর কি। হেলা না কি জানি বলে, মানে অপশনাল সাবজেক্ট পাস না করলেও তবে কি জানি আমাদের সময় এরকম একটা ছিল, অপশনাল সাবজেক্ট ছিল, ওটার প্রতি আমরা খুব একটা লক্ষ্য করতাম না, কোনো রকম পাস করতাম। ওটাও আনার, হ্যাঁ ওটাও আনার। আমি পুরোনো লোক তো, হ্যাঁ তা আমি অনেক কথা বললাম। আমি খালি একটা চাই, আইন কানুন নিয়ম কানুন। হ্যাঁ, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট হওয়ার পরে 96টা ইউনিভার্সিটি আসছে প্রাইভেট। কিছু কিছু ইউনিভার্সিটি সম্পর্কে বিভিন্ন রকমের দুর্নাম শোনা যায়। আমি সেদিনও পরশুদিনও শিক্ষামন্ত্রী এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসা ছিল, সেখানে বলছি যে দুটো একটা ইউনিভার্সিটির জন্য সমস্ত ইউনিভার্সিটিগুলোকে একভাবে আপনারা নেবেন না। তাহলে যারা দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, তাদের মধ্যেও কিন্তু দেখা যায় দুটো একটা ঘটনা ঘটে যাচ্ছে। তার জন্য এই নয় আইন শৃঙ্খলা বাহিনী সব খারাপ, এটা ঠিক নয়। তার মানে এই নয় দুইটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সব বিশ্ববিদ্যালয় খারাপ, সেটা না। এই জন্য আমি বলবো যে তোমাদের বিশ্ববিদ্যালয়টা